আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ম্যাথমেটিক্স 1-এর লগারিদম চ্যাপ্টারটা শেষ করে দিয়েই আমরা সেটে চলে যাব। লগারিদমের আর একটা অঙ্ক বাকি ছিল, যেটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। তো আশা করি তোমরা এই হোমওয়ার্কটা করে এসেছো। তো এই হোমওয়ার্কটা যদি করে আসো এবং তোমরা বুঝে থাকো, তাহলে আশা করি আমি সেটে চলে যেতে পারবো। আর যদি এই ম্যাথটা না বুঝে থাকো, তাহলে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিলে ভালো হয় যে আমরা বুঝি নাই। আমি ম্যাথটা আবার উঠিয়ে দিতেছি, বোর্ডে আমি লিখে দিচ্ছি, এবং সেটার অ্যান্সার আমি চাবো। তোমরা যদি বুঝে থাকো অ্যান্সার জানাবা, আর বুঝে না থাকলে যে স্যার বুঝি নাই, তাহলে এই ম্যাথটা আমি সলিউশন করে দিয়ে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তো প্রথমেই আমি যেটা বলবো, যে ম্যাথটা ছিল সেটা হলো, যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু 7ab হয়, তবে দেখাও যে লগ 1/3 a প্লাস বি সমান সমান হাফ লগ এ প্লাস লগ বি, অথবা 2 log a প্লাস বি ইকাল টু log 9 প্লাস log a প্লাস log b। এই ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, তো আশা করি আপনারা প্র্যাকটিস করছেন। তো প্র্যাকটিস করলে এটা পারার কথা। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু 7ab হয়, তবে দেখাও যে লগ 1/3 এ প্লাস বি সমান সমান হাফ লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস লগ বি, অথবা 2 log a প্লাস বি ইকাল টু লগ 9 প্লাস লগ এ প্লাস লগ বি। এটা দেখাইতে বলা হয়েছিল। তো আশা করি তোমরা বুঝছো বা প্র্যাকটিস করছো। না বুঝে থাকলেও আমি জানি না তোমরা বুঝছো কিনা, আমি সময় নষ্ট করবো না, আমি ম্যাথটা দেখিয়ে দিব। তো দেখেন, এখানে সলিউশনে আমরা কি লিখতে পারি, যে দেওয়া আছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু 7ab। প্রমাণ করতে হবে কি, দেখেন এই যে অংশটা, এখানে কি আছে, এ প্লাস বি আছে, 1/3 আছে, লগ এ প্লাস লগ বি আছে, হাফ আছে, একটু খেয়াল করতে হবে। তো এখানে এ প্লাস বি লাগবে কিন্তু। তো কি করা যায় দেখেন তো, আমি এ প্লাস বি এখান থেকে কিভাবে বের করতে পারি দেখেন তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ওইদিকে 7ab জায়গায় 7ab প্লাস 2ab। এখন বলতে পারেন এটা কিভাবে লিখলেন স্যার, এই 2ab তো এখানে ছিল না, এই 2ab তো এখানে ছিল না, তো এটা কিভাবে লিখলেন? আসলে দেখেন, এখানে এ প্লাস বি লিখতে হলে আমাকে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আমরা এটা লিখতে পারবো। সেই হিসাবে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, একটা প্লাস 2ab নিলাম, এদিকেও একটা প্লাস 2ab নিলাম, এটা কেটে গেলে আবার আগের মতো হয়ে গেল। আমি আগেই বলছিলাম যে ম্যাথমেটিক্যাল টার্ম, এই যে প্রমাণ বা বিভিন্ন কিছু থাকলে দেখাইতে বললে আমরা ওইটা দেখে মোটামুটি আমরা এই পাশে যোগ বিয়োগ করব। যেটা কেন করব, যে যদি আমি এই পাশে আর এই পাশে ম্যাথমেটিক্স টার্মটা সলিউশন করার জন্য আমি নিই, কিন্তু একই জিনিস যদি থাকে, পূর্বের জিনিস আবার আসা যায় এখান থেকে, তো এটা লেখা যায় আমার অঙ্কের স্বার্থে, আমি আমার ম্যাথমেটিক্যাল সলিউশনের স্বার্থে আমি এটা করতেই পারি। তো দেখেন, এটা গেলে তো আবার কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে কি লেখা যায়, 9ab। দেখেন, এখানে পরবর্তী প্রমাণের ক্ষেত্রে 9 আছে, সেই হিসেবে আমাদের এই ম্যাথের জন্য সহজ হলো, এটাও লেখা যায়। এখন দেখেন, একটা জিনিস খেয়াল রাখেন, এখানে এ প্লাস বি এর নিচে 3 আছে। তো এখানে আমরা কি করতে পারি, পরের লাইনে, বা এ প্লাস বি, এই 9টা আমরা এদিকে নিয়ে আসতে পারি, স্কোয়ার ভাগ 9, তো এদিকে এ বি লেখা যায়। আপনি বলতে পারেন কেন নিয়ে আসলেন, যেহেতু আমাকে এখানে 1/3 লাগবে। পরের লাইনটা আবার কি করে যায় দেখেন তো, আমি একবারে লিখতে পারি এ প্লাস বি ভাগ 3 উপর হোল স্কোয়ার ইকাল টু, এটা যেহেতু এ প্লাস বি এর উপর হোল স্কোয়ার, আর 3 উপর স্কোয়ার দিলে 9 হয়। এই জিনিসটা এটা কিন্তু একই জিনিস, আপনারা দেখেন এটা লেখা যায়। দেখেন, এটা করলে এরকম আসবে, এ প্লাস বি হোল স্কোয়ার, আর 3 উপর স্কোয়ার দিলে সেটা 9 হয়। তো সেই হিসেবে 9-এর পরিবর্তে আমরা 3 উপর দিছি, তো এটার উপর স্কোয়ার, সেটা আমি একবার স্কোয়ার দিছি, কোনো সমস্যা নেই। এটা লেখার উদ্দেশ্য হলো যে আমরা আমাদের এই ফর্মটা আনার জন্য। তো আশা করি আপনারা এতটুকু বুঝছেন।
আমাদের ক্লাসে কারা অ্যাড আছেন? একটু নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছিল হয়তো বা, এখন নেটওয়ার্কের সমস্যা নাই। উপস্থিত আছেন, সালাম জানিয়েছেন রিপন সর্দার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাজমুল হোসেন কম্পিউটার ডিপার্টমেন্ট, মাহমুদ হাসান সিভিল ডিপার্টমেন্ট, ইনারা ক্লাসে জয়েন করছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আরও যারা আপনারা উপস্থিত আছেন ক্লাসে জয়েন করছেন বা আমার সাথে দেখতেছেন, তারা একটু কমেন্ট বক্সে চলে আসলে ভালো হয়। কমেন্ট বক্সে জানান যে আপনারা বুঝতেছেন কিনা। আমি যে এতটুকু দেখালাম যে এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab, তো সেখান থেকে আমার এই প্রমাণটা এটা দেখাইতে গেলে কি কি লাগবে সেটার জন্য আমি একটু চেষ্টা করতেছিলাম এখানে। তো দেখেন, তো এখানে দেখেন আমরা জাস্ট এইদিকে 2ab নিছি, ওইদিকে 2ab নিছি। কি জন্য? আমার প্রমাণ এখানে 9 আছে, এখানে a প্লাস বি আছে, এটা লিখাই যায়। এটা বাদ দিয়ে দিলে আবার আগের মতো হয়ে যায়। তো আমার ম্যাথমেটিক্যাল টার্মের স্বার্থে আমরা এটা ইয়ে করতে পারি, সলিউশনের স্বার্থে। তো এখানে আবার দেখেন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে, এটা লেখা যায়। আবার দেখলাম এখানে 3 লাগবে, এই 9টাকে আমরা এইদিকে নিয়ে আসি, আবার আর গুণ করে দিলে ওইদিকে চলে যেতে পারে, সমস্যা নেই। কিন্তু আমার সুবিধার্থে আমি নিয়েছি, এইটাকে আবার হোল স্কোয়ার দিয়ে দিছি, একই জিনিস এটা লিখছি। এতটুকু হয়তো আপনারা বুঝছেন। আমি একটু কমেন্ট বক্সে আপনারা জানাইলে ভালো হয়। কামরুল ইসলাম উনিও উপস্থিত আছে, নীরবও উপস্থিত আছে। তো আপনারা একটু বুঝতেছেন কিনা একটু জানাইলে ভালো হয়। এতটুকু বুঝছেন কিনা আপনারা? ইমাম হোসেন, মাহমুদ হাসান, হামজা, কামরুল হাসান, নীরব, আপনারা একটু বলেন এতটুকু বুঝছেন হয়তো। আশা করি আমি আশা করি এটা বুঝছেন। এটা খুবই সহজ জিনিস। জাস্ট আমি এইদিকে 2ab এইদিকে 2ab ধার করে নিছি, এটা যেটা নিছি এইদিকে ওইটা নিছি, অর্থাৎ এই পাশে আমি যা নিছি এই পাশে তাই নিছি, এটা বাদ দেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু আমার অঙ্কের সলিউশনের ক্ষেত্রে আমি এটা আমার সুবিধার্থে এটা নিয়েছি। যে যাই হোক, আমি পরবর্তীতে দেখেন দেখাচ্ছি যে এটা কি হবে, এই পরের লাইনটা কি হবে। দেখেন a প্লাস বি বাই 3 হোল স্কোয়ার, এটা এখন দেখেন এটাকে কি করা যায়, বা আমি যদি এই রুটটাকে স্কোয়ারটাকে ওইদিকে পার করে দিই তাহলে কি হবে, a প্লাস বি বাই 3 ওইদিকে রুট এ বি স্কোয়ারটা উঠাই দিলাম, ওইদিকে চলে গেল। এরপর কি লেখা যায় দেখেন তো, a প্লাস বি বাই 3, ওখানে আমরা লিখতে পারি এ বি উপরে হাফ, রুটের পরিবর্তে আমরা হাফ জানি, আমরা জানি রুট ইকাল টু, আমরা লিখতে পারি হাফ, সেই হিসেবে হাফ দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু প্রমাণে লগ আছে, লগ। তা আমরা কি করতে পারি, উভয় পক্ষে লগ নিয়ে পাই। লগ নিয়ে কি পাই দেখেন, লগ a প্লাস বি বাই 3 লগ এ বি টু দি পাওয়ার হাফ, এরকম। আমার এই স্ট্রাকচার আনতে গেলে কি করা যায় দেখেন তো, বা লগ, এটাকে আমি একটু এভাবে লিখতে পারি 1/3 a প্লাস বি, একই কথা, এই 3টা নিচে আছে দেখেন, 1-এর সাথে উপরে গুণ, এই একই জিনিস, এইটাকে সেম এভাবে লেখা যায়। আমার প্রমাণের সাথে এটা লিখলাম, সমান সমান। দেখেন আমরা জানি একটা যদি এমন হয় যে পাওয়ার থাকে, তো আমরা কি করতে পারি, পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি, হাফ লগ এ বি। আবার দেখেন আমরা কিন্তু মোটামুটি আমার প্রমাণের ক্ষেত্রে চলে আসি। এটাকে আবার আরেকটু কীভাবে লেখা যায়, বা লগ 1/3 a প্লাস বি হাফ লগ এ ইন্টু বি। আপনারা জানেন লগ এ ইন্টু বি, লগ এ ইন্টু বি, এটার কি লেখা যায়, লগ এ প্লাস লগ বি, এটা লেখা যায়। এখন বলতে পারেন যে স্যার এগুলো যে লিখতেছেন এর ভিত্তি কি? এটা ভিত্তি কিছু নয়, মানে 10 আছে। আর 10 এটাকে আমরা বলতে পারি যে স্বাভাবিক লগারিদম, সেটার মান কি হয় সেগুলো আমরা দেখাবো, এটা সমস্যা নাই। কিন্তু আমরা বলতে চাচ্ছি দেখেন লগ, ধরেন সে এখানে দেওয়া আছে লগ এন, তো আপনারা এটাকে কিন্তু লগ 10 টু দি পাওয়ার এন লিখতে পারেন, কারণ এই 10টা এটা একটা লগের স্বাভাবিক লগারিদম, যেটাকে বলা হয় সাধারণ লগারিদম। 10 ভিত্তিকে সাধারণ লগারিদম বলা হয়। এবং এই 10কে অনেক সময় উজ্জ্ব রাখা হয়, 10কে অনেক সময় কি রাখা হয়, উজ্জ্ব, দেখানো হয় না। যেমন এইটা, এমন জন্য আমি বলি লগ 1075, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, লগ শুধু 75, এই 10টা উজ্জ্ব রাখা হয়, তো এটাকে সাধারণ লগারিদম বলা হয়। এটা আমি একটু পরে বলতেছি। যাই হোক, এখানে দেখেন লগ এ ইন্টু বি, এটাকে আমরা কি লিখতে পারি, লগ এ প্লাস লগ বি। গুণ থাকলে আপনারা প্লাস এখানে লেখা যায়, এটা তো আমরা আগেই দেখাইছি। তো দেখেন এটা দেখানো হলো আমাদের, দেখেন এখানে এই পার্টটা ইকুয়াল টু এই পার্টটা দেখানো হলো, তাহলে আমরা এখানে লিখতে পারি দেখানো হলো, দেখানো। এতটুকু মনে হয় আপনারা বুঝছেন যে আমরা কিভাবে এখানে আসলাম, এটা কিন্তু লগ নিয়ে। তো দেখি, ইমাম রিপন সর্দার বলছে বুঝছি, মাহমুদ হাসান বলছে বুঝছি,
তো আশা করি আপনারা বুঝবেন, কারণ আমাদের এখানে এই পার্টটা দেখেন a+b/3 √ab, এটাকে একটু আমরা এই রুটটারে পাওয়ার হিসেবে দেখাইলাম। তো উভয় পক্ষকে যদি লগ নিই, এই পাশেও লগ হলো, এই পাশেও লগ হলো। এখন দেখেন লগ, এটা তো আমি জাস্ট এটার মতো করে সিম্পলিফাই করে নিলাম, নেওয়ার পর সমান সমান এখানে দেখেন হাফ লগ a × b। আমরা জানি লগ এ গুণ থাকলে সেটা যোগ হয়ে যায়, লগ a প্লাস লগ b, এগুলো আমরা ম্যাথমেটিক্যাল টার্ম আগেই আমরা ফর্মুলাগুলো দেখে নিয়েছি। তো এটা মনে হয় আপনারা দেখছেন বা বুঝছেন। আমি পরবর্তীতে চলে যাচ্ছি। দেখেন পরের প্রমাণটা, বা পরে কি দেখাইতে বলছে যে এইটা ইকাল টু এইটা। তো আমরা অথবা দিয়ে দেখি, অথবা দেওয়া আছে, আমরা আবার লিখি, দেওয়া আছে কি বলেন তো, a² + b² = 7ab। তো দেখেন এটাকে কি লিখতে পারেন আপনারা, আবার ওই যে 9, এখানেও কিন্তু 9 আছে, a + b আছে, তো আমরা একটু লিখতে পারি বা a² + b² + 2ab = 7ab + 2ab। আবার দুই পাশে 2ab আমরা নিলাম। তো এটাকে কি লেখা যায়, a + b² = 9ab এভাবে লেখা যায়। তো এখানে দেখেন আমার লগ নিতে হবে আবার। তো আমরা যদি কি নিতে পারি, উভয় পক্ষে লগ নিয়ে পাই। কি পাই দেখেন তো, লগ a + b² = log 9ab। একটু দেখেন আপনাদের প্রমাণ হয়ে গেছে। আপনারা জানেন এই পাওয়ারটাকে কি সামনে নিয়ে আসা যায়। তো কি লেখা যায়, 2 log a + b = দেখেন এখানে log 9 × a × b। তো আমরা কি লিখতে পারি, log 9 + log a + log b। দেখেন তো দেখানো হয়েছে না, দেখেন এখানেও প্রমাণ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতেছেন। আপনারা বুঝছেন কি না আপনারা একটু কমেন্ট বক্সে জানান। দেখেন আমরা দ্বিতীয় অংশটা, এটা প্রমাণ করার জন্য আমরা কি দেওয়া ছিল এটা লিখে নিলাম। তো দুই পাশেই 2ab নিলাম, 9 আছে, এগুলো মিলানোর জন্য। তো এখানে আমরা এটা লিখতেই পারি, এটা আগে থেকে জানেন, a² + 2ab + b² এর সূত্র a + b² আর 7ab 2ab হলো 9ab। উভয় পক্ষে লগ নিছি, পাওয়ারটা সামনে চলে আসে, এটা আমরা আগেই শিখছি। আর এখানে যদি লগের ক্ষেত্রে গুণ থাকে এগুলো লেখা যায়, এগুলো মানে আপনারা জানেন। আবার দেখাতে হবে। দেখেন লগ যদি এমন হয়, বেস a হয়, m × n হয়, তো আপনারা লিখতে পারেন log a⁴m + log a⁴n। এখন যদি শুধু log mn হয়, সেটা কিন্তু লেখা যাবে log m + log n। আপনারা বলতে পারেন ভিত্তি কি, ভিত্তি 10, 10কে অনেক সময় উজ্জ্ব রাখা হয়, এটা দিলেও হয় না দিলেও হয়। 10 ভিত্তি, এটাকে সাধারণ লোগারিদম বলা হয়, এটা দিলেও হয় না দিলেও হয়। আপনি ইচ্ছা করলে এখানেও 10 দিয়ে লিখতে পারেন, 10m 10n। তো এগুলো লিখলে হয় না লিখলে হয়, এটাকে সাধারণ লোগারিদম বলে। সেটা আমি একটু দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি, তবে এটা লেখা যায়। তো সেই হিসাবে আমরা কিন্তু এটা log 9 + log a + log b, কারণ এখানে log mn ছিল দেখে এরকম। আপনার log mn ও যদি হয় তাহলে কি হবে, log m + log n + log o, কারণ 3টা গুণ থাকলে 3টা যোগ লেখা যাবে। তো আমার মনে হয় আপনারা বুঝছেন, একটু কমেন্ট বক্সে জানাইলে ভালো হয়। ইমাম হোসেন বলছে বুঝছি। তারপর আবু রায়হান ইসলাম রুবেল, সেও বলছে বুঝছি। তো এদিকে সালাম মণ্ডল, সেও বুঝছে। সালাম মণ্ডল মনে হয় ক্লাসে উপস্থিত কম থাকে, আজকে উপস্থিত দেখতেছি। সালাম মণ্ডলকে আমি স্বাগতম জানাবো, যেহেতু অন্য সময় আমি এই সালাম মণ্ডলকে ক্লাসে দেখি না, সালাম না, সিয়াম মণ্ডলকে আমি ক্লাসে খুব কম দেখছি। তো সিয়াম মণ্ডলকে ধন্যবাদ যে সে আজকে উপস্থিত আছে এবং ম্যাথমেটিক্যাল টার্মটা বুঝছে। তো আশা করি আপনারা এটা বুঝছেন। এটা লগারিদম আমি আজকে শেষ করে দিলাম। তারপরে লোগারিদম শেষ করলেও লোগারিদমের যেটা, ওই যে সাধারণ লোগারিদম যেটা বলতেছিলাম আর স্বাভাবিক লোগারিদম, এই সম্বন্ধে আমি একটু বলে নিই, তারপর আমরা সেটে যাব। দেখেন লোগারিদম আমরা যেটা শিখছিলাম, লোগারিদম কাকে বলে, তো সেটা আমরা পড়ছিলাম। লোগারিদম আসলে দুই ধরনের হয়ে থাকে, একটা হলো সাধারণ লোগারিদম আর একটা হলো স্বাভাবিক লোগারিদম। লোগারিদম দুই ধরনের, লোগারিদম হলো দুই প্রকার। একটা হলো সাধারণ লোগারিদম আর একটা হলো সাধারণ লোগারিদমটা কি সেটা আগে আমরা দেখি, যে সাধারণ লোগারিদমটা কাকে বলে। আসলে 10 ভিত্তিক যে লোগারিদম সেটাকে আমরা সাধারণ লোগারিদম বলি। 10 ভিত্তিক লোগারিদমকে আমরা কি বলি, সাধারণ 10 ভিত্তিক লোগারিদমকে, এটা বইয়ের মধ্যে আছে,
10 ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলা হয়। যেমন log 10n। দেখেন 10 ভিত্তিতে n এর লগারিদম, n এর লগারিদম হিসেবে এটা লেখা যায় 10 ভিত্তিতে n এর লগারিদম। অর্থাৎ এখানে বলছে 10 ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলা হয়। এখন এই 10কে মানে অনেক ক্ষেত্রে এই 10 ভিত্তিককে উজ্জ্ব রাখা হয়, মানে এটা দেখানো হয় না, অর্থাৎ এটা কিন্তু এইভাবে লেখা যায় log n। এখন বলতে পারেন এই 10 ভিত্তিটা কোথায় গেল? এই 10 যে সাধারণ লগারিদমের ক্ষেত্রে এই 10 ভিত্তিককে অনেক সময় উজ্জ্ব রাখা হয়। এটাকে উজ্জ্ব রাখা মানে এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এটা 10 আছে। তো দেখেন 10 ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলা হয়। সাধারণ লগারিদমের ক্ষেত্রে অনেক সময় এই ভিত্তি 10কে উজ্জ্ব রাখা হয়। তো এখানে দেখেন এই ভিত্তি 10কে আমরা উজ্জ্ব রাখছি। এখন যদি এরকম লিখি log 1075, এটাকে অনেক সময় লেখা যায় log 75। কেন? এই 10টাকে উজ্জ্ব রাখা হয়েছে, এটা রাখা যায় বিধায় লেখা যায়। কিন্তু এখানে যদি 10 না হয় এরকমই তো log a⁻75, একে কিন্তু উজ্জ্ব রাখা যাবে না, log a⁻75ই লিখতে হবে। এই একে কিন্তু বাদ দেওয়া যাবে না, উজ্জ্ব রাখা যাবে না, অর্থাৎ 10 ছাড়া অন্য যেগুলো আছে এগুলো লিখতে হবে। তো যাই হোক, আপনারা এটা বুঝছেন। তো এখন যদি এরকম আসে পরীক্ষায় যে log 1, তো বুঝতে হবে কি আর নিচে কিছু নাই, মানে কি এখানে একটা ভিত্তি 10 আছে। তো log 10 ভিত্তিতে 1 যদি হয় এটাকে মান হবে কি 0, এটার মান কি হবে 0। এটাকে log 1ও লেখা যায়, log 1 এর মান 0। এখন এটা আপনাদেরকে কিন্তু জানতে হবে বা মুখস্থ রাখতে হবে যে log 10 ভিত্তিতে 1 এর লগারিদমের মান হলো 0। আপনার ক্যালকুলেটর যদি থাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর, log 1 লিখে আপনি আনসার দেন, দেখবেন 0 আসবে। আচ্ছা, এটা যদি আপনারা লিখেন, এটা জানেন, এটা সমান সমান আমরা log 1 সমান 0 বা log 10 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 0। এখন যদি আমি বলি log 10 এর মান কত, এখানে 10 মানে কি বলেন তো? নিচে কিন্তু ভিত্তি একটা 10 আছে, এটা উজ্জ্ব দেখা যাচ্ছে না। তো এটার মান কি হবে আপনারা বলেন দেখি, একটু ক্যালকুলেশনে জানালে ভালো হয়। log 10 এর মান কত? ক্যালকুলেটর না চেপে আপনারা একটু কমেন্ট বক্সে বলেন log 10 এর মান কত, অর্থাৎ log 10 বেস 10 ইকুয়াল টু কত হবে? log 10 বেসের সূচক 10, তো এটার মান কত হবে একটু আপনারা জানালে ভালো হয়। স্যার লগ আর কোনো ম্যাথ বুকে পাই নাই, কত পেজে আছে একটু বলবেন? আবু রাহান লগের বলে মানে কোনো পেজে পাচ্ছে না। এটা তো আপনি যদি ম্যাথমেটিক্স ওয়ানের যদি আপনি প্রাইম প্রকাশনীর বই নেন তাহলে কত পেজটা সেটা আমি বলে দিতেছি। আর হক পাবলিকেশনে হয়তো বা অন্য পৃষ্ঠা হতে পারে, কিন্তু প্রাইম প্রকাশনীতে 73 পৃষ্ঠায় লগারিদম আছে, 73 পৃষ্ঠাতে লগারিদম চ্যাপ্টারটা আছে। যদি আপনি বলেন যে লগারিদম চ্যাপ্টারটা কোথায় আছে, প্রাইম প্রকাশনীর বই যেটা আমার কাছে আছে সেটাতে 73 পেজে লগারিদম চ্যাপ্টারটা আছে। আর যদি বলেন হক পাবলিকেশন, টেকনিক্যাল পাবলিকেশন এগুলো কিনে থাকেন তো ওগুলোতে অবশ্যই লগারিদম পাবেন, কেন পাবেন না? ম্যাথমেটিক্স 1 যেটা ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্স 1-এ লগারিদম চ্যাপ্টারটা অবশ্যই পাবেন। আচ্ছা, অনেকেই বলছে এটার মান 1 হবে, ধন্যবাদ। log 10 এর ইমাম হোসেন বলছে log 10 এর মান log 10ই হবে, আর অন্যরা সবাই বলছে 1। এটা আসলে 1ই হবে, এটার মান কি হবে 1। কেন হবে বলেন তো? আমরা যদি শুধু log 10 লিখি, এর বেস হচ্ছে 10, এটাকে উচ্চ রাখা হয়েছিল, তো এখানে আমরা জানি 1। কারণ আপনারা জানেন কি log a টু দি পাওয়ার a কেও কিন্তু 1 লেখা যায়, log 100 টু দি পাওয়ার 100 যদি হইতো তাও সেটা কিন্তু 1 হবে, এটা আপনারা জানেন। অতএব ধন্যবাদ আপনাদেরকে, ম্যাক্সিমামই অ্যান্সার করছেন। তো এটা যদি পারেন আমি আরেকটা ম্যাথ দিব, এটা দিয়েই আমি আবার স্বাভাবিক লগারিদমে যাব। এটা ছিল কি সাধারণ লগারিদম। 10 ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলা হয়। এই 10 ভিত্তিটাকে অনেক সময় উজ্জ্ব রাখা হয়, কিভাবে লেখা হয় আমরা দেখছি। এখন যদি পরীক্ষা আসে log 100 ইকুয়াল টু কত, একটু প্লিজ জানান আপনারা কমেন্ট বক্সে log 100 এর মান কত, log 100 এর মান কত, একটু তাড়াতাড়ি আপনারা জানালে ভালো হয়। আবু রাহান বলতেছিল যে 0 হবে, আর আগের ম্যাথে আসলে তো 0 হবে না, ভিত্তি সেম আর সূচক সেম হলে আমরা জানি 1, সেটা তো আগে বলছি।
আচ্ছা, এখন যেটা দেখাইছি লগ 100 এর মান কত হবে, ক্যালকুলেটর ইউজ করবেন না, ক্যালকুলেটর ইউজ ছাড়া আপনারা একটু ক্যালকুলেশন করে দেখান লগ 100 এর মান কত হবে। সাফায়েত বলছে 1 হবে, কামরুল 2 বলছে, কামরুল ইসলাম শরীফ 2 বলছে, সাফায়েত 1 বলছে। কোনটা হবে আমি দেখিয়ে দিব, তবে সাফায়েত 1 বলছে আর কামরুল হাসান শরীফ, কামরুল ইসলাম শরীফ সে বলছে 2, কামরুল 2 বলছে। আরও বলেন এই লগ 100 এর মান কত হবে। এটা তো আপনারা ভাঙতে পারবেন, এখানে কিন্তু ভিত্তি নাই, এখানে ভিত্তি নিচে লিখতে হয় না, ভিত্তি নাই, তো ভিত্তি কি ধরে নেবেন বলেন তো। যেখানে ভিত্তি দেওয়া থাকবে না সেখানে আমরা কি করতে পারি, 10 ভিত্তি ধরে নিতে পারি। ভিত্তি না দেওয়া থাকলে আমরা কি 10 ভিত্তি ধরে নিতে পারি না। আমরা বলছি না যে 10 ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলা হয় এবং এটা অনেক সময় উজ্জ্ব থাকে। তো এখানে কিন্তু ভিত্তি দেওয়া নাই, তো ভিত্তি না দেওয়া থাকলে আমরা 10 ধরে নিতে পারি। তাহলে কি হবে, ইমাম হোসেন 1 বলল। 100 এর মান কেমনে 1 হয়, আচ্ছা একটু দেখায় দিই। আচ্ছা একটু খেয়াল করেন, আপনারা তো এখানে লগ 10 আর 100 কি লেখা যায়, 10 স্কোয়ার লেখা যায় না। তো কি হবে বলেন তো, সূচকের উপর পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি লেখা যায় 2 log 10 to the power 10, মানে কি 2 into 1, কারণ আমরা জানি যেহেতু log a to the power a equal to 1, log 10 to the power 10 equal to কি হবে 1, তো কি হলো 2 হলো। আশা করি বুঝছেন। নীরব 2 বলছিল, কামরুল 2 বলছিল, রিপন 2 বলছে, হামজা শিকদার বলছে 1, হামজা শিকদার 1 বলছে, একবার 10 বলছে। যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝছেন। এখন আর কমেন্ট করেন না, এখন কমেন্টস করেন বুঝছেন কিনা। আপনারা অ্যান্সার 1 2 আর দিতে হবে না। আমরা যে ম্যাথটা করিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, এখন বুঝছেন কিনা। এখন বলেন বুঝছি অথবা বুঝি নাই, যে কোনো একটা বলবেন। যদি বুঝে থাকেন তো ওকে, আমরা সেটে চলে যাব, স্বাভাবিক লগারিদমটা দেখে সেটে চলে যাব। আর যদি বলেন যে না বুঝি নাই, তো আবার বলবো। একই জিনিস দেখেন, লগ 100 মানে কি, এটা যেহেতু বেস না, বেস তাহলে 10 আছে, তো 10 এর উপর 100, আর 100 আমরা জানি 10 স্কোয়ার লেখা যায়, তারপর 2টা সামনে চলে আসলো। এটা আমার মনে হয় বুঝছেন। হ্যাঁ বুঝছে, যে আমিরুল ইসলাম শরীফ বলছে বুঝছি, তাহলে আমার মনে হয় আপনারা বুঝছেন। আমিরুল ইসলাম শরীফ এখনই এখানে কমেন্ট করছে, তো আশা করি বুঝছেন। লগারিদমের তাহলে সাধারণ লগারিদম আমাদের পড়া হয়ে গেল। এবার আমরা পড়বো স্বাভাবিক লগারিদম। সাধারণ লগারিদম ছিল 10 ভিত্তিক লগকে আমরা সাধারণ লগারিদম বলছিলাম। ওইটা সাধারণ লগারিদম যে আবিষ্কার করছিল তার নাম হলো হেনরি ব্রিক্স। সাধারণ লগারিদম যে আবিষ্কার করছিল, প্রবর্তন করছিল, তার নাম ছিল গণিতবিদ হেনরি ব্রিক্স। এই 10 ভিত্তিক লগারিদম যেটা লগ 10n অথবা লগ n, যেটা এই 10কে উজ্জ্ব রাখা হয়, এইটা আবিষ্কার করছে এই 10 ভিত্তিক লগারিদম, যেটা সাধারণ লগারিদম, সেটা হলো হেনরি ব্রিক্স। আর স্বাভাবিক লগারিদম যেটা হলো ই ভিত্তিক লগারিদমকে স্বাভাবিক বলা হয়। ই ভিত্তিক লগারিদমকে স্বাভাবিক লগারিদম বলা হয়। যেমন এখানে বলতে পারে লগ ই টু দি পাওয়ার এ, এটাকে স্বাভাবিক লগারিদম বলে। যেমন এটাকে আবার এরকম লেখা যায় লন এ। এই লগ ই টু দি পাওয়ার এ কে কি লেখা যায় লন এ, অথবা দেখেন লগ ই টু দি পাওয়ার পি রে লেখা যায় লন পি, এইভাবে লেখা যায়। তো এখানে দেখেন জন নেপিয়ার ই ভিত্তিক লগারিদমকে স্বাভাবিক লগারিদম বলা হয়, যেটা লগ ই টু দি পাওয়ার এ, এটা লন এও লেখা যায় সংক্ষিপ্তভাবে, বা লগ ই টু দি পাওয়ার পি রে লন পি লেখা যায়। তো এই ই ভিত্তিক লগারিদমের যে প্রবর্তক সেটা হলো জন নেপিয়ার, এনার নাম হলো জন নেপিয়ার। এটার প্রবর্তক জন নেপিয়ার ই ভিত্তিক লগারিদমকে আবিষ্কার করেন বা প্রবর্তন করেন। আর জন নেপিয়ার কিন্তু লগারিদমেরও আবিষ্কারক, প্রবর্তক সেটা কিন্তু জন নেপিয়ার। যদি বলা লগারিদমের আবিষ্কারককে, সে জন নেপিয়ার। আবার যদি ই ভিত্তিক বা স্বাভাবিক লগারিদমের আবিষ্কারকতা, সেটাও জন নেপিয়ার। আর হেনরি ব্রিক্স শুধু 10 ভিত্তিক লগারিদম সে প্রবর্তন করেছিল। তো
তো যাই হোক, আপনারা কিন্তু লগারিদম চ্যাপ্টারটা শেষ করছেন, আশা করি বুঝছেন। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনারা পূর্বের ক্লাসগুলো যেহেতু সেভ করা আছে, বারবার দেখলে আশা করি বুঝে যাবেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমরা এই জিনিসটা পারি নাই, বা কোনো একটা ম্যাথ আপনারা কমেন্ট বক্সে দিলেন যে আমি পূর্বের এই ম্যাথটা বুঝেছিলাম না, তো আমি বুঝিয়ে দিব সামনে, কোনো সমস্যা নেই। তবে আমি যেটা বলতেছিলাম যে সাধারণ লগারিদম, যেটা সাধারণ লগারিদম হলো 10 ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলা হয়, যেটার প্রবর্তক হেনরি বিগস। এই 10কে অনেক সময় উজ্জ্ব রাখা হয়। আর ই ভিত্তিক লগারিদম যেটা, সেটাকে বলা হয় স্বাভাবিক লগারিদম, সেটা হলো জন ন্যাপিয়ার এটার প্রবর্তক। হ্যাঁ, এবং এটাকে log e টু দি পাওয়ার এর ln a বা log e টু দি পাওয়ার p এর ln p লেখা যায়। এখন বলতে কেন লেখা যায়, এগুলো এত বেশি বিশ্লেষণ এখানে দরকার নেই, এটা ইকুয়াল টু এটা লেখা যায়, এটাই বললাম আর কি। তো ধন্যবাদ। কারণ এটা কেন জানতে হবে, যে কোনো সময় এরকম ই ভিত্তিক লগারিদম আসতে পারে, তখন আমরা, বা 10 ভিত্তিক থাকলেও আমরা পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আমরা সেটে চলে যাব। সেট যেটা প্রথম চ্যাপ্টার ছিল, প্রথম অধ্যায়। অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আসলে এটা বইয়ের কোন পৃষ্ঠায় লগ আছে বা সূচক আছে। আশা করি কারিগরি শিক্ষা বোর্ডের যে বইগুলা, যে কোনো পাবলিকেশনের বই হোক না কেন, এখানে কিন্তু আপনার ম্যাথমেটিক্স 1 বইটা যদি আপনার কিনে আনেন, এই এখনকার যেটা, এই যে আপনার 19 সাল, 20 সাল, 21 সাল, এই 20 সালের বা 21 সালের বই যদি আপনি কিনেন, নতুন বইগুলো কিনেন, অবশ্যই আপনি সব চ্যাপ্টারই পাবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা আজকে সেট নিয়ে পড়বো। সেটের বিষয় নিয়ে আমরা প্রথমেই সেট ছিল, তো সেটটা আমরা প্রথমে এড়িয়ে গিয়েছিলাম। আমরা প্রথমে সূচক শুরু করছিলাম, সূচকের সাথে রিলেটেড ছিল করণী, সেটাও পড়ছি আমরা। করণী, সূচক, এগুলোর সাথে আবার লগারিদমের একটা রিলেটেড ছিল, সম্পর্ক ছিল, এই জন্য আমরা লগটাও শেষ করে নিছি। আজকে আমরা সেট দেখব। অনেকেই প্রশ্ন করতেছিলেন হয়তো বা মনে মনে, যে সেট কেন দেখানো হলো না। আসলে সেট আপনারা 9, 10, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীতে আপনারা কিন্তু সেট পড়ে আসছেন। তো সেই হিসাবে এটা খুবই সহজ আপনাদের কাছে। তবে সূচক, লগ, করণী একটু কঠিন ছিল আপনাদের জন্য, এই জন্য ওগুলো আগে করে নিলাম। আর এটা তো সহজ, এটা আপনারা পারেনি, তারপরে আমি একটু দেখিয়ে দিব সেট কি। আচ্ছা, যাই হোক, এখন দেখেন আমরা সেট নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ দেন। যারা লগ বা সূচকের কোনো কিছু বুঝেন নাই, তারা পরবর্তীতে আবার কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, কিন্তু এখন সেট নিয়ে চিন্তা করতে হবে। তো যাই হোক, কমেন্ট বক্সে অনেকেই বলছিল পূর্বের অঙ্কটা বুঝছে। তো এখন আমরা সেট নিয়ে আলোচনা করব, আসলে সেটটা কি। তো প্রথমে সেট সম্বন্ধে প্রথমে যে ধারণা বা ব্যাখ্যা করেন প্রথমে, যার নাম ছিল জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টন সেট সম্বন্ধে প্রথম ধারণা দেয় জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর 1844 থেকে 1918 সাল, অর্থাৎ এই সালের মধ্যে সে এটা নিয়ে ব্যাখ্যা করছিলেন, বা এটা 1874 সালে মেবি সেটা ধারণাটা দেন। তো সেটা সময়কালটা ছিল 1844 থেকে 1918, অর্থাৎ জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর 1844 থেকে 1918 সালের মধ্যে যে একটা সময়, এখানে সেট নিয়ে সর্বপ্রথম সে একটা ধারণা ব্যাখ্যা করেন। তার এই ব্যাখ্যাটাই কিন্তু এখনো পর্যন্ত সেটের তার যে ধারণা, সেটা নিয়ে কিন্তু সেটের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা সেখান থেকেই পেয়েছি। তো এখানে কি বলতে পারি আমরা, জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্বন্ধে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। সেট সম্বন্ধে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তাহলে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্বন্ধে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। আসলে এখানে সালটা এই জন্য দেওয়া হয়েছে যে এত সালের তার সময়কাল ছিল। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর মূলত 1874 খ্রিস্টাব্দে সেট সম্বন্ধে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তো যাই হোক, দেখেন, জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্বন্ধে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তার এই ধারণাটাই সেট থিওরি বা সেট তত্ত্ব হিসেবে পরিচিত। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টরের যে ধারণাটা, সে যে ধারণাটা ব্যাখ্যা করেন, ওইটাই কিন্তু সেট থিওরি বা সেট তত্ত্ব হিসেবে পরিচিত। এটা আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে যে সেট সংক্রান্ত তার এই ব্যাখ্যাকেই সেট তত্ত্ব বা সেট থিওরি বলা হয়। সেটাই সেট তত্ত্ব বা সেট থিওরি হিসেবে পরিচিত। সেটের যদি সংজ্ঞা আমরা
বলতে যাই যে এটার সংজ্ঞা কি হবে। সেটের সংজ্ঞা, সেটটা আসলে কি, মানে সেটটা তো সহজে আমরা বলি, যেমন ডিনার সেট, সোফা সেট, এইভাবে আমরা বলতে পারি অষ্টম শ্রেণীর সকল বিষয়ের বইয়ের একটা সেট, এগুলোকে আমরা বলতে পারি। কিন্তু সংজ্ঞা হিসেবে আমরা কিভাবে বলতে পারি যে বাস্তব বা চিন্তা জগতের, বাস্তব একটু সুন্দরভাবে দেখেন, বাস্তব বা চিন্তা জগতের, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত, সংজ্ঞায়িত বা সুনির্ধারিত বাস্তব বা চিন্তা জগতের, বাস্তব জীবন বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত সমাবেশ বা সংগ্রাহকে, দেখেন এখানে কি বলা হয়েছে, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত বস্তুসমূহের সমাবেশ বা সেট বলে। এখানে দেখেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্বন্ধে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তার এই ধারণাটা, তার এই যে এই সেট সংক্রান্ত যে সে ধারণা ব্যাখ্যা করছেন, তার এই সেট সংক্রান্ত ব্যাখ্যাকেই পরবর্তীতে সেট তত্ত্ব বা সেট থিওরি হিসেবে বিবেচিত করা হয়। তো এটা সংজ্ঞা, উনি যে সংজ্ঞাটা বলছিল, উনি তো জার্মান গণিতবিদ, জার্মান ভাষায় লিখছিল, সেটাকে পরবর্তী ইংলিশে বা বাংলায় যদি বলি, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত হতে হবে, সুনির্ধারিত বস্তু সময়ের সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন উদাহরণে কি বলতে পারেন, যেমন অষ্টম শ্রেণীর সকল বইয়ের সেট। আবার আপনারা নবম শ্রেণী দশম শ্রেণী পড়ে আসছেন, যদি এটাও বলা যায় নবম বা দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত এই তিনটি বিষয়ের পাঠ্য বইয়ের সেট। এখানে কি বলছি, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত বস্তুসমূহের সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন অষ্টম শ্রেণীর সকল বইয়ের সেট, নবম বা দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত এই তিনটি বিষয়ের পাঠ্য বইয়ের সেট। বা আমরা বলতে পারি, উদাহরণ দিচ্ছি আমরা, প্রথম 10টি বেজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, সোফা সেট, ডিনার সেট ইত্যাদি। দেখেন এখানে বলা হয়েছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত বস্তু সময়ের সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন অষ্টম শ্রেণীর সকল বইয়ের সেট, নবম বা দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত এই তিনটি বিষয়ের পাঠ্য বইয়ের সেট, প্রথম 10টি বেজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, সোফা সেট, ডিনার সেট ইত্যাদি। এগুলোকে আমরা সেট বলতে পারি। অর্থাৎ সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত বস্তুর সময়ের সংগ্রহকে আমরা সেট বলতে পারি। যে কোনো সংগ্রহকেই আমরা কিন্তু সেট বলতে পারবো না। যেমন যদি বলা হয় যে ভালো 10 জন খেলোয়াড়ের একটা আমি সংগ্রহ বললাম, যে ভালো 10 জন খেলোয়াড়কে আমি 10 জন খেলোয়াড়কে সংগ্রহ করে বললাম এইটা একটা ভালো খেলোয়াড়ের সেট,
এটা কিন্তু বলা যাবে না। কারণ এখানে যে আপনি 10 জন ভালো খেলোয়াড় নিয়ে এসে আপনি সংগ্রহ করছেন, 10 জন ভালো খেলোয়াড়কে আপনি সংগ্রহ করে নিয়ে আসছেন, তো এটাকে আপনি সেট বলতে পারতেছেন না। কারণ একজনের কাছে একজন খেলোয়াড়কে ভালো লাগতে পারে, আবার অন্য ব্যক্তির কাছে সেই খেলোয়াড়কে ভালো নাও লাগতে পারে। তো সেই হিসাবে কিন্তু যদি ভালো না লাগে, সে বলবে এই তো ভালো প্লেয়ার না, ভালো খেলোয়াড় না। অতএব তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখা গেল যে 5 জন কমেন্ট করলো যে ইনি যে 10 জন খেলোয়াড় সংগ্রহ করছে 10 জনই ভালো, আর 50 জন কমেন্ট করলো না এই 10 জনের মধ্যে 5 জন ভালো না। তো এখানে কিন্তু এটা সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত হলো না। তো এই জন্য 10 জন ভালো খেলোয়াড়ের একটা সংগ্রহ, সেটাকে আমরা সেট বলতে পারবো না। কিন্তু অষ্টম শ্রেণীর সকল বইয়ের সেট, সকল পাঠ্য বইয়ের সেট, সেটাকে আমরা সেট বলতে পারি। কারণ অষ্টম শ্রেণীর যে পাঠ্য বিষয়গুলো, যে বইগুলো যে আছে, এগুলো বোর্ড থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। ওই বইগুলোকে কেউ যদি ভালো নাও বলে, সেই জন্য ওই বইয়ের কোনো আসে যায় না, ওই সেটটা সেটই থাকবে। ওর ভালো না বলার কারণে ওই বইটাকে চেঞ্জ করে দেওয়া হবে না, ওই বইটা ওইভাবেই থাকবে। অতএব অষ্টম শ্রেণীর যে সকল বইয়ের সেট, যেটা সকল বিষয়ের বইয়ের সেট, এটা একটা সেট হতে পারে। নবম বা দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিতে এই 3টা বিষয়ের পাঠ্য বইয়ের সেট, বা প্রথম 10টি বেজোড় স্বাভাবিক সংখ্যার সেট, সেটাকেও আমরা সেট বলবো। কারণ এগুলো তো বলিয়ে দেওয়া হয়েছে যে এই নির্দিষ্ট সংখ্যা। কিন্তু যদি বলা হয় যে 10 জন ভালো খেলোয়াড়ের একটা সংগ্রহ আমি করছি, এই সংগ্রহটাকে আমি ইচ্ছে করলেই সেট বলতে পারবো না। কারণ এখানে একজন ব্যক্তির কাছে একজন প্লেয়ার বা খেলোয়াড় ভালো খেলোয়াড় হিসেবে বিবেচিত হতে পারে, কিন্তু অন্য আরেকজন ব্যক্তির কাছে এই খেলোয়াড়টা ভালো খেলোয়াড় হিসেবে বিবেচিত নাও হতে পারে। এই জন্য যে কোনো সংগ্রহকেই আমরা কিন্তু সেট বলবো না। আবার যদি বলি যে কারিগরি শিক্ষা বোর্ডের আত্মধীনে যে কারিগরি শিক্ষা বোর্ডের যে প্রতিষ্ঠানসমূহ যেগুলো আছে, সেগুলোর সংগ্রহকেও কিন্তু আমরা একটা সেট বলতে পারি। কারণ এগুলো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবং এটার আয়ত্তাভুক্ত এই প্রতিষ্ঠানগুলো। তো সেই হিসাবে সুনির্ধারিত বা সুসংজ্ঞায়িত যে সংগ্রহ হবে বস্তুর বা সমাবেশ হবে, সেটাকে আমরা সেট বলবো। কিন্তু সুনির্ধারিত যদি সংগ্রহ না হয়, যেমন 10 জন ভালো খেলোয়াড়ের যে আমরা সংগ্রহ করছিলাম, এটাকে কিন্তু আমরা সুনির্ধারিত সংগ্রহ বলতে পারি না। অতএব 10 জন ভালো খেলোয়াড়ের সংগ্রহকে আমরা সেট বলতে পারি না। তো যাই হোক, সেট সম্বন্ধে হয়তো বা জর্জ ক্যান্টর যেটা বলছে, ইতিমধ্যে হয়তো আপনারা ধারণা পেয়েছেন যে জর্জ ক্যান্টর বলছে যে সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত বস্তুসমূহের সমাবেশ বা সংগ্রহকে আমরা সেট বলবো। আর তারই ধারণাটাই কিন্তু সেট তত্ত্ব বা সেট থিওরি হিসেবে বিবেচিত। তো যাই হোক, এখন আমরা দেখি সেটের যেহেতু সংজ্ঞা পড়ছি আমরা, তাহলে সেটের আমরা একটা আরও কিছু বলার আছে যে সেটগুলোকে আসলে আমরা কিভাবে প্রকাশ করি। সাধারণত সাধারণত ইংরেজি বর্ণমালার সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরসমূহ দ্বারা আমরা সেটকে প্রকাশ করে থাকি। এখানে বলা হচ্ছে যে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরসমূহ দ্বারা আমরা সেটকে প্রকাশ করে থাকি। যেমন এ, বি, সি, এক্স, ওয়াই, জেড ইত্যাদি। তো আমরা সাধারণত কি করব, ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরসমূহ দ্বারা আমরা সেটকে প্রকাশ করব। যেমন দেখেন এ একটা সেট, তো এটার মধ্যে দেখেন আমি কিছু সদস্য দিয়ে দিতেছি এইটা। তো এখান থেকে কি দেখা যাচ্ছে যে এ একটা সেট। আবার দেখেন আপনি যদি এম একটা সেট দেন, তো সেখানে দেখেন এ, বি, সি এভাবে দিতে পারেন। কারণ সেটগুলো যেগুলো আমরা বলবো, সেটকে আমরা বড় অক্ষরে প্রকাশ করব, বড় হাতের অক্ষরে প্রকাশ করব। আর যেগুলো ভিতরে যে সদস্য থাকবে, সেটের উপাদান থাকবে, সেগুলো আমরা ছোট অক্ষরে প্রকাশ করব। যেমন দেখেন এ, বি, সি দ্বারা প্রকাশ করছি। তো এখানে কি বলতে পারি, এ একটা সেট, এম একটা সেট, এর সদস্য 1, 2, 3। এই সদস্যগুলোকে মানে সেটের যে সদস্যগুলো থাকে, সেগুলোকে আবার আমরা বলতে পারি উপাদান। এগুলোকে কি বলা হয়, সেটের যে সেটের সদস্যগুলোকে কি বলা হয়, উপাদান বা এলিমেন্টস। ইংলিশে কি বলা হয়, এলিমেন্ট, উপাদান বা এলিমেন্ট। তো এখানে দেখা যাচ্ছে এ একটা সেট, 1 হলো এর হলো এলিমেন্ট বা এর হলো উপাদান, 2 এর একটা উপাদান, 3 এর একটা উপাদান বা সদস্য। এম এর দেখেন এই ছোট হাতের এ যেটা আছে, এই এ হলো এম এর একটা উপাদান, বিও এম এর একটা উপাদান, সিও এম এর একটা
উপাদান। তাহলে যখন আমি সেট সেট প্রকাশ করব সেগুলো বড় অক্ষরে প্রকাশ করব, বড় হাতের অক্ষরে, আর ভিতরে যে সদস্যগুলো থাকবে সেটার মধ্যে যে সদস্যগুলো থাকবে সেগুলোকে আমি ছোট হাতের অক্ষরে লিখব। তো দেখেন সেট যে সমস্ত সদস্য নিয়ে গঠিত তাদেরকে বলা হয় সেটের উপাদান বা এলিমেন্ট। তো এইটাকে আবার কিভাবে লেখা যায় সে দেখেন, আমি যদি এটা লিখি যে এগুলা তো বুঝছেন আপনারা, যেমন দেখেন এম একটি সেট, এ বি সি এগুলো তার উপাদান। আবার সেটের ক্ষেত্রে জর্জ ক্যান্টর যেটা বলে দিয়েছিল সর্বপ্রথম সেই ব্যবহার করছিল যে সেটকে যদি লিখতে যাই আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে সদস্যগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে রাখবো। অর্থাৎ জর্জ ক্যান্টরই প্রথমে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে, তো এটা এখনও ইউজ হচ্ছে। তো দেখেন সেটের যে সদস্যগুলো থাকবে বা উপাদানগুলো থাকবে তাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। আরেকটা হলো যে সেটের যে উপাদানগুলো সেটকে বড় অক্ষরে প্রকাশ করতে হবে আর সেটের উপাদানগুলোকে ছোট হাতের অক্ষরে প্রকাশ করতে হবে। এখন দেখেন আমরা কি লিখতে পারি এখান থেকে, যদি এইভাবে লিখি যে এ এপসিলন চিহ্ন এম, এটা দ্বারা বলা হয় এ বিলংস টু এম, এটাও বলা যায়। এটা দ্বারা দেখেন এটা লিখছি যখন আমরা কিন্তু এটা এখান থেকে পড়তে পারি এ এম সেটের উপাদান, এ এম সেটের কি উপাদান, কারণ এম সেটের মধ্যে এই এ বি সি তিনটা উপাদান আছে। তো আমরা লিখতে পারি এ এম সেটের উপাদান, বা এইভাবে লিখতে পারি এ বিলংস টু এম, এ বিলংস টু এম। এরকম সেম দেখেন আপনি লিখতে পারেন বি, আপনারা এইভাবে লিখতে পারেন বিও কিন্তু এম সেটের উপাদান, অথবা এটা লিখতে পারেন বি এম সেটের উপাদান বা সদস্য, বা এটাকে এভাবে লেখা যায় বি বিলংস টু এম, বি বিলংস টু এম, এভাবে লেখা যায়। আবার দেখেন এখানে কিন্তু এই এম সেটের মধ্যে ডি সদস্য নাই, তো আমরা যদি এরকম লিখি ডিকে কি লিখতে পারি যে ডি ডাজ নট বিলংস টু এম, অর্থাৎ এখানে লিখতে পারি বলতে পারি ডি এম সেটের উপাদান নয়, উপাদান নয়। অথবা এভাবে লিখতে পারি ডি ডাজ নট বিলংস টু এম, ডি ডাজ নট বিলংস টু এম, অর্থাৎ ডি এম সেটের সদস্য বা উপাদান নয়। দেখেন এখানে ডি নেই। তো এটাও আপনারা মনে হয় বুঝছেন। এখন আপনারা বুঝতেছেন কিনা কীভাবে বুঝবো, আসলে নেটের কোনো সমস্যা নাই, দেখা যাচ্ছে সব। তো আমি আশা করতেছি আপনারা বুঝছেন। মুজাহিদ বলছে নাইস স্যার, অর্থাৎ তার কাছে হয়তো বা ক্লাসটা সুন্দর লাগছে। তো আমি আশা করব আপনাদের ভালো লাগবে যদি একটু মনোযোগ দেন, যে আমরা বলছি এম একটা সেট, এটাকে বড় অক্ষরে প্রকাশ করবো এবং সেটকে অবশ্যই সেকেন্ড বন্ধনীর মধ্যে প্রকাশ করা হয়, এবং সেটের ভিতরে যে উপাদান বা সদস্যগুলো থাকবে সেগুলো ছোট হাতের অক্ষরে আমরা লিখব, স্মল লেটারে লিখব। আবার বলতেছি দেখেন এ কি, এ এপসিলন চিহ্ন এটাকে বলা হয় বা এটাকে বিলংস টু বলা হয়। তো এখানে বলা হয়েছে এ বিলংস টু এম, অর্থাৎ এ এম সেটের উপাদান, অর্থাৎ এখানে লেখা আছে এ বিলংস টু এম। আবার দেখেন বিও যদি হয় একই, সিও কিন্তু এইভাবে লেখা যাবে, কিন্তু ডি যেহেতু নাই এটাকে ডি ডাজ নট বিলংস টু এম, অর্থাৎ ডি এম সেটের উপাদান না। এটুকু মনে বুঝছেন। আমরা পরবর্তীতে আরেকটু দেখি। তাহলে কি হলো, আপনারা সেটের ব্যাপারে সেট কি, সেট কে আবিষ্কার করেছিল এবং সেটের যে কিভাবে সেটকে কি কোন অক্ষরে লেখা হয়, সেটের উপাদান বা সদস্য, এগুলো আপনারা শিখছেন। এখন দেখেন আমরা সেটের আরেকটু জিনিস জানবো, যে সেটের আবার দুইটা পদ্ধতি আছে। সেটের হলো সেটকে প্রকাশ করার জন্য টাইম মনে খুবই কম, 10:47 বেজে গেছে। আমি সরি, আসলে আমি আরও কিছু দেখাতে চাচ্ছিলাম, সময় খুবই কম, 45 মিনিটে আসলে হয় না। আর আপনারা ওইভাবে যদি অ্যাক্টিভ থাকেন, পূর্বের পড়াগুলো পড়ে আসেন বা আনসারগুলো তাড়াতাড়ি দেন বা বুঝছেন কিনা একটু বলেন, তাহলে সহজ হয়। তো যাই হোক, আমি সেট চ্যাপ্টারটা শুরু করছিলাম, তো 47 মিনিট হয়ে গেছে, অর্থাৎ 2 মিনিটের বেশি হয়ে গেছে। আপনাদের পরবর্তী ক্লাস আছে, সেখানে জয়েন করবেন। তো আমি যেটুকু বলবো, লগ চ্যাপ্টার, সূচক, করণ, এগুলো ভালো করে দেখবেন,
সাথে সেটটা যেহেতু শুরু করছি, সেটটাও আপনারা দেখে আসবেন। আমি আগামী ক্লাসে কিন্তু কিছু প্রশ্ন জিজ্ঞেস করে তারপর আমি আবার সেটের মধ্যে মনোনিবেশ করব এবং সেটটা আশা করি ভালোভাবে শেষ করতে পারবো অল্প সময়ের মধ্যে, যদি আপনারা প্র্যাকটিস করে আসেন। এই জন্য আপনারা সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।